প্রোগ্রামে ফর পাসিং দ্য MRCS পার্ট এ সেপ্টেম্বর ডায়েট 2025-এ। সো আমি আপনাদের সবাইকেই অনুরোধ করব আপনাদের মূলত অভিজ্ঞতা কিছু স্বল্প সময়ের জন্য শেয়ার করার জন্য। সো প্রথমেই আমি হচ্ছে অনুরোধ জানাচ্ছি ডাক্তার খান ভাইয়াকে আপনার কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ডাক্তার খান ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার আদিলুজ্জামান খান। আমি এবার MRCS পার্ট এ পাশ করেছি। এর জন্য সর্বপ্রথম শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে। তার অশেষ রহমতে আমি এই কঠিন পরীক্ষা পাশ করতে পেরেছি। এরপর আমি অশেষ ধন্যবাদ জানাই জেনেসিস পরিবারকে। আমার এই ক্যারিয়ারের একটা দীর্ঘ বিরতি ছিল, আমি দেশের বাইরে দীর্ঘদিন ছিলাম। আমাকে তথ্য দিয়ে নোট গাইড করে পড়াশোনা সব রকম সহযোগিতা করেছে জেনেসিসের প্রিয় মেন্টররা। আমি তাদের অশেষ কৃতজ্ঞতা জানাই এবং নতুন পরীক্ষার্থীদের বলবো আপনারা জেনেসিসের সাহায্য নেবেন এবং সব ধরনের সহযোগিতা পাবেন বলে আমি আশা করি। আমি আসলে পড়াশোনা করেছি এই জেনেসিসের সাথে থেকেই আমি MRCS পার্ট 1 করেছি এবং আর একটু বিরতি দিয়ে MRCS এ হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি। তারপরেও এই জেনেসিস আমি MRCS এ ভর্তি হই এবং তারপরে মেন্টরদের সহযোগিতায় আমি আসলে পড়াশোনার মধ্যে রিকল খুব বেশি উপকার দিয়েছে। আমার জেনেসিসের যে গাইড ছিল, গাইডগুলো প্রথমে পড়েছি, তারপরে আমি গাইডে শেষ করার পর আমি রিকল গুলা পড়েছি। রিকল এবং রিকল গ্রুপ আছে যে জেনেসিসের, এবং রিকল গ্রুপে খুব হেল্পফুল। তারপর রিকল গ্রুপের থেকে এবং রিকলের যে কোশ্চেন গুলো আসছে সেই রিকল গ্রুপ কোশ্চেন গুলা টপিকস ধরে ধরে পড়াতে অনেক সহযোগিতা হয়েছে। এবং সবাইকে বলবো আসলে রিকল অনেক হেল্পফুল। যারা আমি বলবো যারা MBBS পাস করেন সাথে সাথে যদি FCPS এবং MRCS এ করেন আমার কাছে মনে হয় খুব ভালো হয়, কারণ ফার্স্ট পার্ট পুরা অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এগুলো থাকে। এগুলা আসলে একটু গ্যাপ দিলে এগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। সেই জন্য যারা সাথে সাথে পাস করেন FCPS বা সাথে সাথে MRCS এ ভর্তি হলে আমার কাছে মনে হয় খুব ভালো হবে। আর সেকেন্ড পার্ট একটু কঠিন হয়, এবারও অনেক আমার কাছে কঠিন লাগছে, কিন্তু আমি আশা করি না পাস করবো কিনা, জানি না আমি কোশ্চেন কি আনসার করেছি। আচ্ছা, আল্লাহর রহমতে পাস করেছি, সেই জন্য সবচেয়ে কৃতজ্ঞতা জানাই আমাকে সহযোগিতা করছে জেনেসিসের মেন্টর পরিবারকে। সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। জি, অবশ্যই আপনার জন্য দোয়া থাকবে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আপনি দীর্ঘ বিরতির পর জেনেসিসের উপর আস্থা রেখেছেন এবং সফলতার সাথে আপনি MRCS পাশ করেছেন, সেজন্য আপনাকে আবারও কংগ্রাচুলেশনস। এবারে আমি হচ্ছে যে আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার সেজুতি সাহা আপুকে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। নমস্কার, আমি ডক্টর সেজিতি সাহা। সেপ্টেম্বর 25 ডাইটে আমি MRCS পার্টে পাশ করেছি। জানুয়ারি 24 আমার FCPS পার্ট 1 পাশ করা ছিল। আমি জেনেসিস সাথেই ছিলাম, আদার্স কিছু অন্য সাথেও ছিলাম, বাট আমার আমার পোস্ট গ্রাজুয়েশন যে জার্নিটা ওইটা আমার ফার্স্ট প্রিপারেশন আমার জেনেসিস সাথেই ছিল। তো হচ্ছে আর MRCS এর যে জার্নিটা ওইটা হচ্ছে আমার জেনেসিসের সাথে খুবই অল্প সময়ে ছিল, এবং এটা 2024-এ ছিল। রিকল ব্যাচ আছে একটা, ওইটাতে আমি অ্যাডমিট হয়েছিলাম কিছু সময়ের জন্য, কিন্তু তখন আমি আসলে পড়াটা স্টার্ট করতে পারিনি বিভিন্ন প্রবলেমের কারণে। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে জেনেসিসের যেটা ওই রিকল গ্রুপে একবার অ্যাডমিট হলে পরে আমি আর কোনো গ্রুপে মানে কোনো ইয়েতে জেনেসিসের সাথে যুক্ত ছিলাম না। MRCS পারপাসে আদার্স ছিলাম, বাট জেনেসিসে MRCS পারপাসে আর আদার্স কোনো গ্রুপে ছিলাম না। কিন্তু ওই যে রিকল গ্রুপটা ছিল ওইটা এত ভালো একটা গ্রুপ, মানে এটা বলার বাইরে।
এক্সামের ঠিক 1 মাস আগে বা 15 ডেজ আগে ওই গ্রুপটাতে যে কোনো প্রবলেম, যে কোনো কিছুর জন্যই হচ্ছে মেন্টর ভাইয়া আপুরা এত ভালো, মানে এটা বলারও বাইরে, যেখানে উইদাউট একবার অ্যাডমিট হলে আজীবন ওই গ্রুপটা চলতে থাকবে আপনি যখনই পরীক্ষা দেন। এবং এটা খুবই বেশি হেল্পফুল ছিল। যে কোনো প্রবলেম যখন দরকার, পার্সোনাল মেসেজেও ভাই আপুরা অনেক হেল্প করেছে। জারিন রাকা আপু উনি অনেক হেল্প করেছে, মানে বলার বাইরে। অনেক সময় অনেক পার্সোনাল মেসেজে ওনার সাথে আমি কথা বলেছি, অনেক ডিপ্রেশন কাজ করতেছিল তখন এক্সাম নিয়ে, যথেষ্ট ভালো ছিল। আশা করি সামনেও যখন হচ্ছে রিকলের তো কোনো আসলে কোনো মানে রিকলের উপর আসলে কোনো কিছু নাই, কিন্তু আমি বলবো যে অ্যাটলিস্ট পুরাটা একবার কাভার করে তারপর রিকল স্টার্ট করা উচিত। আর এবার কুইশন আসলে কি, এক্সাম কেমন ছিল কি ছিল আসলে আমি আমার মার্কও কাউন্ট করতে পারি নাই, যে অনেকে যেমন কাউন্ট করে যে এটা এটা হইতে পারে। পেপার টুটা স্পেশালি ওইটা দিয়ে হোপলেস ছিলাম, জানি না কি হবে। তো আপু, জানি রাকা আপু আমাকে বলছিল, আপু ভরসা রাখেন সবার যা হবে আপনারও তা হবে। তো সৃষ্টিকর্তার আসলে অনেক বড় কৃপা যে ভগবান আমাকে পাশ করে দিছে। তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আর জেনেছে তা আছে আমাদের সবার সাথে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ। এ, ধন্যবাদ ডাক্তার সেজুতি সাহা আপুকে। আহ, আমাদের রিকল ক্লাসগুলো আসলেই এক্সক্লুসিভ হয়ে থাকে এবং আমরা সবসময় জোর দিয়ে থাকি রিকল ক্লাসের মধ্যে যে রিকল কোশ্চেন্স এবং রিকল কোশ্চেন্স এর সাথে যে রিলেটেড টপিকস গুলো আছে সেগুলো যেন ভালোভাবে আপনারা পড়ে যান। বিশেষ করে পেপার টুটা আপনারা যেন আহ, পরীক্ষার আগে বারবার রিভিশন দিয়ে যান। এই আপনাদের প্রতি আমাদের পরামর্শ এগুলো থাকে। এবং সাথে আমাদের যে এক্সক্লুসিভ রিকলস গ্রুপ এগুলো, এটাও হচ্ছে যে আমাদের জেনেসিস এর জন্য একটি ইউনিক পয়েন্ট। সেজন্য আপনারা সফলতার পথে এগিয়ে যাচ্ছেন, সেজন্য আপনাদেরকে অভিনন্দন। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার নাফিস তারেক হাসনাইন ভাইকে। ডাক্তার নাফিস তারেক হাসনাইন ভাই। আহ, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাই। আমি আসলে জেনেসিসের সাথে অনেকদিন হলে যুক্ত। আমার যে আমি এফসিপিএস, এমএস এবং বিসিএস ও বলেন, হ্যাঁ এখন সর্বশেষ এমআরসিএস পার্ট, সবকিছুই মোটামুটি জেনেসিস থেকেই, জেনেসিসের সাথেই ছিলাম, জেনেসিস থেকেই করেছি। আমি জেনেসিসের এবারে সেপ্টেম্বর 25-এ ব্যাচে, আমি এক্সাম ব্যাচে ছিলাম অ্যাকচুয়ালি। এক্সাম ব্যাচ থেকে আমি আসলে দিয়েছি, পরীক্ষা দিয়েছি। এসএসসি এক্সাম গুলা অনেক ইফেক্টিভ মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, অনেক ইফেক্টিভ। আমার মানে পড়ার পর ওই এক্সাম গুলা দিলে মোটামুটি একটা প্রিপারেশন মনে হয়েছে যে হ্যাঁ হয়েছে একটা প্রিপারেশন। আর কোশ্চেন ব্যাংক রিসোর্স বলতে আমার কাছে ইএমআরসিএস বেস্ট মনে হয়েছে আর কি। অনেকে পাস টেস্টের কথা বলে, কিন্তু ইএমআরসিএসটা আসলে ভালো মতো স্টাডি করা দরকার। ইএমআরসিএসটা ভালো মতো স্টাডি করলে আমার মনে হয় না পাস টেস্ট লাগবে। ইএমআরসিএসটা মানে স্টাডিতে সম্ভবত, মানে ভালো মতো না করলে সম্ভবত এটা লাগে, আমার কাছে মনে হয়েছে। আর রিকলটা খুব ইফেক্টিভ। রিকল ব্যাচ, আমি এক্সাম ব্যাচে ছিলাম, আমাদের রিকল ক্লাস খুব একটা ছিল না, 3টা না 4টা ছিল, তা আমি সময়ভাবে করতে পারিনি। রিকলের জন্য একটা ভালো রিসোর্স হচ্ছে ধরেন এমআরসি যে সালা যে রিকল গুলো আছে, এটা ওয়েবসাইটে পাওয়া যায়, ফ্রি পিডিএফ পাওয়া যায়। এটা মোটামুটি ট্রাস্টেবল, অ্যান্সার গুলা মোটামুটি জেনেসিস অ্যান্সারের সাথে মিলে যায়। সে অ্যান্সার গুলোর সাথে মিলে যায়। এটা মানে আমাদের মতো যারা ক্লাস একটু কম থাকে বা আমরা যারা বিজি থাকি, যারা যদি ক্লাসগুলো না করতে পারি, তাহলে এই রিকল গুলো একটু সব পেয়ে গেলে ভালো। আর ফৌজিয়া শিট থেকে আমার মনে হয়েছে এবার খুব একটা কোশ্চেন খুব একটা মানে কমন পড়ছে কিনা আমার সন্দেহ আছে, কারণ আমার মনে হচ্ছে যে ফৌজিয়া শিটটা আসলে খুব একটা আসে নাই। অনেক আমার সাথে দ্বিমত থাকতে পারে। তো আমার কাছে এটা মনে হচ্ছে যে রিকল, আসলে রিকল বেস কোশ্চেন হয়েছে, মানে অনেকগুলা কোশ্চেন দেখলাম রিকল প্রতিবারে আসে শুনেছি, কিন্তু এবার মনে হচ্ছে কেন জানি রিকলটা একটু বেশি আসছে। রিকলের উপর আমি বলবো যে রিকলের উপর
একটু বেশি জোর দিতে হবে। ইএমআরসিসটা একটু ভালো মতো স্টাডি করতে হবে। ইএমআরসিসটা স্টাডি করতে হলে ইএমআরসিস যে অ্যান্সার গুলো আছে, অ্যান্সারের সাথে এক্সপ্লানেশন গুলো আছে, এই এক্সপ্লানেশন গুলো স্টাডি করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে আহ, যদি আমরা টেক্সট বুক পড়ার সময় যদি না পাই, কারণ টেক্সট বুক তো অনেক পড়া, বা অনেকে টেক্সট বুকের পাশাপাশি অন্যান্য বইও পড়ে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে ওসব বইও যদি না পড়ে, এই ইএমআরসিস এক্সপ্লানেশন গুলা ভেরি মাচ ইফেক্টিভ। এগুলা যদি আপনারা যদি পড়ে যান, অনেক উপকার হবে আর কি। কারণ ইসএমএস এর যে যে কোশ্চেন গুলো আছে, নেক্সট সেশনের কোশ্চেনটা ওই এক্সপ্লানেশন থেকে আসে। হ্যাঁ, ইসএমএস এক্সপ্লানেশন গুলো থেকে আসলে কোশ্চেন আসে। একটা কোশ্চেনও দেখলাম না পরীক্ষা দেওয়ার সময় যে ইএসএম এক্সপ্রেশন বাইরে ছিল। ইএসএম এক্সপ্রেশন গুলো খুব ভালো মতো পড়তে হবে। আর পরীক্ষার রিকলটার সাথে সাথে পড়তে হবে। রিকলটা আসলে আহ, শেষে পড়তে বলে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে রিকলটা শুরু থেকেই পড়াটাই বেটার। ইএমএস এর কোশ্চেন সলভের পাশাপাশি রিকলটা পড়তে হবে। রিকলটা পড়লে একটা ওরিয়েন্টেশন হবে, একটা ভালো ওরিয়েন্টেশন হবে, মানে কোশ্চেনে মানে কোন দিক দিয়ে কোশ্চেনটা হচ্ছে সেটা বোঝা যাবে। আর ফৌজিয়া শিটের জিনিসটা হচ্ছে এখন তো ভালো ভালো সলভ পাওয়া যায়। হ্যাঁ, আমি একটা সলভ করি, এটা তো আজিজেও পাওয়া যায়, নিউকেতেও পাওয়া যায়। ওই সবটা যথেষ্ট ইফেক্টিভ। আনসার গুলো আসলে ভালো। আনসার গুলা মানে এক্সপ্লানেশন সহ শিটে দিয়েছে। শিটটা র্যামি ইউসুফের শিট সম্ভবত, অনেকে আপনারা হয়তো জানেন। এই শিটটা অনেক ইফেক্টিভ। এক্সপ্লানেশন গুলা ঠিক আছে, মানে এর সাথে মিলে আর কি, ইএমএস এক্সপ্লেনের সাথে মিলে, এবং সালার সাথে মিলিয়ে দেখেছে এটাও বেশ এক্সপ্লানেশন মিলে। এই এই হচ্ছে। আর জেনেসির সাথে সবসময় ছিলাম, সবসময় থাকবো। জেনেসিস সবসময় যে কোনো সমস্যায় পড়লে আমি জেনেসিসে মোটামুটি সলিউশন পেয়ে যাই। জেনেসিসকে এইবারও অসংখ্য ধন্যবাদ। জেনেসিসের সাথে না থাকলে হয়তো এইবার আমার এই চান্সটা পেতে আসলে অনেক সমস্যা হতো। এইটুকু বলে শেষ করছি। হ্যালো। জি, ধন্যবাদ ভাইয়াকে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। আপনি আমাদের এক্সাম বেঁচে ছিলেন এবং সাথে সাথে আপনার স্ট্র্যাটেজি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি আবেদন জানাচ্ছি ডাক্তার চিন্ময় ব্যানার্জি ভাইয়াকে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, শুনতে পাচ্ছি আমরা। শুনতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি বলতে পারেন। প্রথমেই আমার যারা সহযোদ্ধা আছেন সবাইকে অভিনন্দন। আসলে জেনেসিসের সাথে আমার জার্নিটা ইন্টার্নশিপের পরপরই স্টার্ট হয়। আমি হয়তো এখানে উপস্থিত সবার থেকে ছোট হব বয়সে। আমার ইন্টার্নশিপটা এই বছরের জানুয়ারিতে শেষ হয়। তখন থেকে আমি জেনেসিসের সাথে এফসিপিএস পার্ট 1 কোর ব্যাচের জন্য ভর্তি ছিলাম। এরপর আমি এমআরসিএস এক্সাম ব্যাচটাতে ভর্তি হই। তো আসলে ভাইয়াদের যেই ক্লাসগুলা প্লাস হচ্ছে রিকলের যে ক্লাসগুলা ছিল, কিছু কিছু রিকল অনেক ছিল, অনেক সময় সাপেক্ষ ছিল। তো ক্লাস করতে করতে অনেক টায়ার্ড লাগতো, কিন্তু আসলে সেই জিনিসগুলো অনেক ফ্রুটফুল হয়ে গেছিল পরীক্ষা হলে। কারণ এগুলো আসলে দরকার ছিল। ভাইয়া আপুরা আমাদের ঠিক যতটুকু দরকার, কোথায় ঠিক কতটুকু আহ দরকার এবং যেটুকু না হলেই নয়, ওনারা ঠিক সেভাবেই সবকিছু দেখে। তো এই জিনিসগুলো অনেক হেল্প করছে পরীক্ষার সময়। আমি প্রথমবারই পরীক্ষা দিই এবং প্রথমবারই ওপরওয়ালার দোয়ায় পাশ করে যাই। তো জেনেসিসের উত্তরোত্তর সফলতা কামনা করি এবং সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।
ধন্যবাদ ডাক্তার চিন্ময় ব্যানার্জি ভাইয়াকে। উনি আমাদের জন্য আপনার দোয়া থাকবে। এবং আপনি ইন্টার্নির পরপরই আপনি আপনার এমআরসিএস পার্ট এ পাশ করেছেন। সেটি আপনার লাইফের জন্য আপনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে, এই শুভকামনা থাকবে। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডাক্তার অদিতি ঘোষ অগ্নি আপুকে কিছু কথা শেয়ার করার জন্য। ডাক্তার অদিতি ঘোষ অগ্নি আপু। হ্যালো, জি আপু, শুনতে পাচ্ছি আমরা। আজকের এই জেনেসিসের এই প্রোগ্রামে আমাকে কিছু বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই এমআরসিএস পার্ট এর আমি প্রথমে ছিলাম জেনেসিসের ক্লাস ব্যাচে, সেটা 2024-এর। মানে আমি দেওয়ার প্ল্যান ছিল অনেকদিন ধরেই, কিন্তু মানে কি কারণে একটা কিছু মানে প্ল্যান করে উঠতে পারতেছিলাম না, যেহেতু আমি পার্ট 1-এ একবার দেওয়ার পরে তারপরে আবার এমএস এখন ফেজ বি তে আছি, মানে সব মিলে ডিউটির চাপে আর কি এমআরসিএস এর জন্য প্ল্যান করতে পারছিলাম না। তো যাই হোক, জেনেসিস এর এই রুটিন অনুযায়ী পড়ালেখা যত দূর পারা যায় চেষ্টা করছি। তারপরে এক্সাম ব্যাচে ভর্তি হয়েছি, সেখানেও রিকল ক্লাসগুলি করা হয়েছে। তারা বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে রিকলের যে কোনো সলিউশন দেরিতে হলেও মানে পাওয়া গেছে, কেন হলো কি হলো সব আপুরাই আমাদেরকে হেল্প করছে, আপু ভাইয়া যারা ছিল ইমিডিয়েট রেসপন্স করছে এবং আমরা ওখানেও ডিসকাশন করছি। আর এমআরসিএস আর কি মানে একটা লং অ্যাওয়েটেড রেজাল্ট ফর মি, কারণ এটা নিয়ে মানে অনেক দিন ধরে আমার ছিল যে দিব দিব, কিন্তু কবে দিব কিভাবে দিব। তো যাই হোক, গত বছর প্ল্যান করে এই বছর দিলাম এবং ভগবানের অশেষ কৃপায় মানে ইমেলটা যখন খুলছি যে মানে আমি পাস, মানে আমার বিশ্বাসই হচ্ছিল না, কারণ পরীক্ষার প্রশ্ন আমার কাছে এবার অনেক কঠিন মনে হয়েছিল। এর জন্য দেখা যাক। তবে সবার থাকবে, সবার প্রতি মানে একটাই উপদেশ থাকবে বা যেটাই হোক, মানে রিকল গুলি এক্সামে ডাইরেক্ট রিকল আসে না, একটু চেঞ্জ করে দেয়। আর পার্ট এ মানে পার্টের মধ্যে পেপার 1 যেটা, ওইটা দিয়ে নাম্বার উঠাতে হবে, কারণ পেপার 2-র অনেক কোশ্চেনই এত কনফিউজিং। আর এবার মানে কোশ্চেনের স্টেম যেগুলি বলে যে অনেক লম্বা লম্বা অনেক কিছু, কিন্তু এই পরীক্ষায় আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেখা যায় যে এমএস এর যেরকম ডাইরেক্ট কোশ্চেন আসে, ওরকম কোশ্চেন অনেকগুলো ছিল, একদম ডাইরেক্ট আনসার। এটা কোন রিসেপ্টরের উপর কাজ করে, অ্যাড্রিনালিন কোন রিসেপ্টরের উপর, ডাইরেক্ট একদম সিঙ্গেল বেসড মতো কোশ্চেন, কোনো পেঁচানো ছিল না, অনেকগুলো এরকম ডাইরেক্ট পেয়েছি। কারণ আগে তো আর কোশ্চেন আমরা ডিরেক্ট তো কখনোই ফুল কোশ্চেন আমরা পাই না, সব তো এক একজন এক এক কথা বলে, যেভাবে এরকম ছিল কোশ্চেন ওরকম ছিল, কিন্তু এক্সাম হলে গিয়ে মানে টোটালি আলাদা। ওইখানে বেশ কিছু কোশ্চেন মানে মনে হচ্ছে যে কিছু ক্লু মিসিং, মানে আরো কিছু দেওয়া উচিত ছিল, যার আনসার দুইটাই হইতে পারে। আবার মানে এত মানে প্রেসার লাগে যে মানে সাধারণ অনেক কিছুই দেখা যায় যে হিসাব করতে ক্যালকুলেশন করতে ভুল হয়ে যায়। তো যাই হোক, এটা এক্সাম মানে এক্সাম অফ নার্ভ আমার কাছে মনে হয়েছে। আর পেপার 1 হচ্ছে দেওয়ার পরে মনে হয়েছিল যে অনেক কিছু রিকল থেকে আসছে, কিন্তু পেপার 2 দেওয়ার পর মনে হচ্ছে মানে কোত্থেকে আসছে কোশ্চেন, এরকম একটা অবস্থা আমার ক্ষেত্রে। বাকিদেরটা তো সঠিক, সবারটা আমি জানি না। তো যাই হোক, জেনেসিসের এই এই গাইডলাইনের জন্য অসংখ্য ধন্যবাদ জেনেসিসকে। আমার এমএস এফসিপিএস সবকিছুর সাথে জেনেসিস ছিল। তো সবার জন্য শুভকামনা, ধন্যবাদ। আপু, আপনার প্রতি আমার কোশ্চেন ছিল, আপনি পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে আপনি কিরকম মার্কস পাবেন বা আপনার এক্সপেকটেশনটা কেমন ছিল, যদি একটু শেয়ার করতেন। আমার এক্সপেকটেশন মানে পেপার 1 দেওয়ার পরে যা মনে হয়েছিল যে কিছু তো তাও চিনতে পারছি কোশ্চেন, এটা রিকল ছিল, ওইটা এই ছিল, ওইটা সেই ছিল, কিন্তু পেপার 2 দেওয়ার পর মনে হচ্ছে এইবার আর এক্সামে পাস হবে না। মানে আমার এতই খারাপ হয়েছে আমার দৃষ্টিতে, কিন্তু মানে আমার মনে হচ্ছে কোশ্চেন কি শুধু আমার জন্যই কঠিন মনে হয়েছে, মানে কঠিন লাগতেছে, মানে আমি কেন এগুলা মানে যেরকম আশা করছিলাম ওরকম হচ্ছে না কেন, মানে আমার শুধু বারবার এক কথাই মনে হচ্ছে যে এটা কি দেখলাম আর কি হইলো। এখন আর মানে আপু, মার্ক তো আমাদের টোটালটা ইমেইলে চলে আসে নাই, তাহলে আমি বুঝতে পারতাম যে পেপার 2 তে আসলে আমার কি খারাপ পজিশন না পেপার 1-এ ভালো পজিশন, মানে কি আসলে বিষয়ে পুরা মার্ক তো পাই নাই, এর জন্য বুঝতেছি না।
মানে রেজাল্টটা মানে আমি দেখার পরে খুবই মানে বলে না যে মানে শকড মানে আমার কাছে মানে আমি ধরেই নিছিলাম যে ফেল নিশ্চিত, কিন্তু পরে যাই হোক তো হইছে। তা আমি মনে হয় একদম কাটমার্কেই গেছি আমার যা ধারণা। এইটা আপু মানে সেপ্টেম্বর ডায়েটে কোশ্চেন্সটা একটু প্যাটার্নটা চেঞ্জ হয়, এটা আমাদের অভিজ্ঞতা এটাই বলে। কিন্তু যারা মিনিমাম আপ টু দ্য মার্ক প্রিপারেশন নিয়ে যান, ওনাদের সবারই আলহামদুলিল্লাহ পাস হয়ে যায়। তো মানে সেই হিসাবে জেনিসিসের যে ক্লাসগুলো এগুলো আপনার প্রতি হেল্পফুল ছিল কিনা, এটা হ্যাঁ হ্যাঁ, জানা। রিকল ক্লাসগুলি অনেক সময় ধরে ভাইয়া পুরা অনেক মানে অনেক কিছু ইন ডিটেইল বলতো। দেখা যায় যে রিকল ওখান থেকে ডাইরেক্ট না আসলো, তারা যে ডিটেইল কোশ্চেন গুলা আশেপাশে লতায় পাতায় যেসব বলতো ওখান থেকেও কোশ্চেন আসছে। মানে রিকল যে খুব গুরুত্বপূর্ণ রিকলের এগুলা, এটা মানে পেপার 1 দিয়ে বোঝা গেছে। পেপার 2 তে তো ওরকম ডাইরেক্ট আসে নাই, মানে আমার মনে হয়েছে ডাইরেক্ট আসে নাই রিকল থেকে। অনেক মানে কোত্থেকে জানি কিভাবে আসছে, ওই থিমে আসছে কিন্তু ডাইরেক্ট ওইভাবে আমরা যেভাবে রিকল গুলি দেখছি ওরকম আসেনি। আর এবার শর্ট কোশ্চেন অনেক ছিল, মানে সবসময় যে বলে এত বড় বড় কোশ্চেন দিবে তোমরা পড়ে টাইম পাবা না, ওইটা ছিল না। ওইটা পেপার 2 এর ক্ষেত্রে বেশি মানে তাও লং কোশ্চেন কমই মনে হয়েছে আমার কাছে। 120টার মধ্যে মানে মনে হয়েছে 50টা হয়তো লং, বাকি 60 হচ্ছে আমাদের যেরকম এফসিপিএস এ কোশ্চেন দেয় ওরকম। মানে এত লেন্দি কোশ্চেন এবার দেয়নি। আপু অ্যানাটমির কোশ্চেন গুলা কেমন ছিল, লং বেশি ছিল নাকি শর্ট কোশ্চেন ছিল বেশি? না, অ্যানাটমির কোশ্চেন মানে আপার লিম থেকে এত কোশ্চেন আসছে, মানে যেটাই মানে প্রেস করি ওইটাই আপার লিম। আর ওইটার থেকে হচ্ছে নার্ভ ইনজুরি যেটা, ওইখান থেকে রিকল থেকে একদম ওই যে আমার শুধু একটা মনে আছে যে নাহিদা আপুকে আমি জিজ্ঞেস করতেছিলাম গ্রুপের মধ্যেই, যে গ্রুপে দেখা যায় যে আমি, সেজুতি, আরেকজন হচ্ছে আরেকজন জানি কোন ভাই, ই কোন ভাই জানি আমাদের আনসার দিত, আর আপু রাকা আপু এটার আনসার দিত। তো আমি পরে গ্রুপে কোশ্চেন করতেছিলাম যে কোশ্চেনটা যে ব্রাকিয়াল নার্ভ প্লেক্সাস ইনজুরি এটা কেন হইলো। তো নাহিদা আপু এটা বুঝায় বলছিল যত আপারে হবে ততই মানে ইনজুরি বেশি হবে আপার ট্রাঙ্কে বা হইলে। তো ওই কোশ্চেনটা দেখে মানে আমার শুধু ওইটাই মনে হচ্ছিল, যেটা তো আমরা গ্রুপে আলোচনা করছিলাম। আচ্ছা মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেক হেল্পফুল ছিল। আচ্ছা, থ্যাংক ইউ আপুকে আপনার মূল্যবান আহ, অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করার জন্য। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জেনেসিসের মেন্টরদের পক্ষ থেকে কিছু বলার জন্য। ডাক্তার নিপা নাহিদা আপুকে আমন্ত্রণ জানাচ্ছি আহ, কিছু শেয়ার করার জন্য। আহ, নিপা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা। হ্যাঁ, ফাহিম আহ, ভাই, আপু হ্যাঁ, আরেকবার মিউটে আ- দেন, আপনার মনে হয় শুনতে পাচ্ছেন না। জি। আচ্ছা, এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এমআরসিএস পার্ট বির একজন মেন্টরকে, ডাক্তার মুক্তা আপু। ডাক্তার উম্মে সালমা মুক্তা আপু, আপনাকে অনুরোধ করছি কিছু কথা শেয়ার করার জন্য। মুক্তা তো আপনার, হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম, শোনা যায়? জি আপু, শোনা যাচ্ছে। যে জি। থ্যাংক ইউ ভাইয়া। প্রথমত সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা এমআরসিএস পার্টে পাশ করার জন্য। এটা আসলে একটা কঠিন জার্নি। এমআরসি অতটা সহজ নয় যতটা আমরা আগে ভাবতাম, আর কি ডে বাই ডে আরো কঠিন হয়ে যাচ্ছে। তো সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন এমআরসিএস পার্টে পাশ করার জন্য। আশা করি কিছুদিনের মধ্যে আপনারা পার্ট বি পাশ করবেন এবং রয়্যাল কলেজের ফুল মেম্বারশিপ নেবেন।
তো আমি ডাক্তার উম্মে মুক্তা, আমি এমবিবিএস পাশ করে ঢাকা মেডিকেল কলেজ থেকে, এমআরসিএস পাশ করে রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ড থেকে, এফসিপিএস পার্ট 1 পাশ করে জেনারেল সার্জারিতে, এন্ড বর্তমানে এমএস রেসিডেন্ট হিসেবে আছি কলোরেক্টাল সার্জারি ডিপার্টমেন্ট, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। তো আমি প্রথমত পার্টের কিছু ক্লাস নিয়েছিলাম। তো এখন রিসেন্টলি যেটা পার্টের খুব একটা ক্লাস নেওয়া হয় না, বাট মেনলি পার্ট বি এর ক্লাসগুলো নেই। তো আজকে আপনাদেরকে আমি পার্ট বি আমরা কিভাবে কন্ডাক্ট করি সেই সম্পর্কে কিছু আইডিয়া দিব। তো আমরা যেটা করেছি, আমরা হচ্ছে যে আহ এই মানে প্রথম যে জেনেসিসে প্রথম যেটা করেছে 17টা স্টেশন দিয়ে রিয়েল টাইম এক্সাম চালু করেছে। যেমন হচ্ছে আরসিএস এর যে এক্সাম গুলা হয় 17টা স্টেশন দিয়ে, তো সেই হিসাবে আমরা 2টা সিমুলেশন মক কন্ডাক্ট করেছি এবং 2টা সাকসেসফুলি রান করেছি, এবং 2টাতে যে ফিডব্যাক পেয়েছি সেটা অত্যন্ত ভালো ফিডব্যাক পেয়েছি, এবং সবাই পরীক্ষা দিয়ে যেটা বলেছে যে এটা তাদের জন্য অত্যন্ত উপকারী ছিল। এবং আমরা একটা ব্যাচ, আমাদের একটা রানিং ব্যাচ রয়েছে এমআরসিএস পার্ট বি এর, সেটা রানিং ব্যাচ চলতেছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো আমাদের হচ্ছে 8 থেকে 10 জন পার্ট বি মেন্টর আছেন যারা পার্ট বি কোর্সটা কন্ডাক্ট করে থাকেন। সো আপনারা যারা পার্ট বিতে আসতে চান অথবা হচ্ছে যে পার্ট বি সম্পর্কে আইডিয়া নিতে চান, সেই ক্ষেত্রে আমাদের যে জেনেসিস পার্ট বি কোর্সটা অত্যন্ত আপনাদের জন্য হেল্পফুল হবে আশা করি। কারণ এত বড় মেন্টর নিয়ে আমার জানা মতে কোনো কোচিং বা কোনো সেন্টার রান করে নাই। আর আমাদের এখানে যেটা আছে একদম আপডেটেড ম্যাটেরিয়াল সহ লেকচার শিট, সাথে আপনাদের জন্য রিয়েল টাইম যে হ্যান্ডস অন ক্লাস সেটাও থাকবে, এবং প্রত্যেকটা যে স্কিল কোর্স গুলা বা স্কিল ক্লাস গুলার সাথে আপনাদেরকে ডেমনস্ট্রেশন সবকিছু একবার দেখানো হবে। তো এইভাবে আমাদের একটা ব্যাচ অলরেডি রান করতেছে। তো এটা হচ্ছে আমাদের পার্ট বি সম্পর্কে ধারণা আর কি, যেটা দিলাম। আর পার্ট বি যেহেতু আপনার পার্টে পাস করেছেন, আশা করি 6 মাস বা 1 বছরের মধ্যে পার্ট বি দিবেন। তো আপনাদের জন্য আমার যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে যে পার্টে পাস করার পরে আমরা অনেকে ডিলে করি, যেমন হয়তো ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে, বা একটা বাইরে কান্ট্রিতে যাব সেখানে একটু মানে অনেক ধরনের সাপোর্ট বা অনেক ধরনের ঝামেলা থাকতে পারে, সেগুলো ম্যানেজ করে দেখা যায় যে আমাদের 1 বছর 1.5 বছর 2 বছর লেগে যায়। তো আমি আশা করবো আপনারা এই প্রবলেম গুলো কাটিয়ে 6 মাস থেকে 1 বছরের মধ্যে পার্ট বি পরীক্ষা দিবেন। কারণ পার্ট এর অনেকটা নলেজ পার্ট বিতে কাজে লাগে। যেমন হচ্ছে আপনার যে নলেজ পার্ট যেটাকে বলি, যদি আমি আপনাকে একটু, যদিও আজকে এটা মানে ভালো দিনের মধ্যে একটু ডিসকাশন করতে চাচ্ছি আর কি, পার্ট বি পরীক্ষাটা কিভাবে হয় একটু সংক্ষেপে বলি। নলেজ এবং স্কিল পার্ট 2 ভাগে ভাগ করা থাকে, একটু আইডিয়া দিয়ে দিই। তো নলেজ পার্ট এর মধ্যে দেখা যায় যে অ্যানাটমি থেকে 3টা স্টেশন থাকে, প্যাথোলজি 2টা, আর ক্রিটিক্যাল কেয়ার 3টা, এই মোট 8টা স্টেশন। তো এই 8টা স্টেশনে দেখা যায় যে এমআরসিএস পার্ট এর অনেক নলেজ আপনার ওখানে কাজে লাগছে, বিশেষ করে অ্যানাটমি কিন্তু পুরোটাই ওখানে কাজে লাগে, প্যাথোলজি কাজে লাগবে, তারপর ক্রিটিক্যাল কেয়ারও কাজে লাগবে। তো আপনার পার্টের পাস করা থাকলে আমার পার্ট বি নলেজ পার্ট খুব বেশি পড়াশোনা করার দরকার নাই, স্কিল পার্টটা প্র্যাকটিস করতে হবে। তো আপনি যদি প্রিপারেশন নেন, আমার মতে উইদিন 6 মান্থ আপনি খুব একটা ভালো প্রিপারেশন নিয়ে পার্ট বি পাস করতে পারবেন। এবং সেন্টার একটা ম্যাটার করে, অনেকে বলে কেএল খুব ভালো, অনেকে বলে ইন্ডিয়া ভালো না, এরকম অনেক ধরনের অনেক মতামত থাকতে পারে। বাট আপনার পছন্দ অনুযায়ী সুবিধা অনুযায়ী আপনি যে কোনো জায়গায় যদি ওয়েল প্রিপারেশন নিয়ে দিতে পারেন, তাহলে যে কোনোটাই আপনার জন্য বেস্ট হবে, খুব একটা প্রবলেম হবে না আশা করি। সো এই মোটামুটি আমার ধারণা দিলাম। সেটা হচ্ছে 17টা স্টেশন দিয়ে পরীক্ষাটা কন্ডাক্ট হয়, অলমোস্ট 4 ঘন্টার একটা পরীক্ষা, মাঝখানে রেস্ট স্টেশন থাকে 3টা থাকে ইউজুয়ালি, মানে 20 জন করে একটা গ্রুপে রান করে। এবং রেস্টে হচ্ছে যে আপনি কমিউনিকেশন স্টেশনের আগে একটা রেস্ট স্টেশন থেকে খুব কিছু রেস্ট থাকবে। সো আমার একটা রিকোয়েস্ট, আপনারা খুব দেরি না করে খুব শীঘ্রই পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করবেন, এবং রয়্যাল কলেজের মেম্বার হবেন বা জিএমসি রেজিস্ট্রেশন নেবে, যার যেটা গোল আর কি সেটা অ্যাচিভ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে, সেই ক্ষেত্রে জেনেসিস আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিতে পারবে। পার্ট বি এর ক্ষেত্রে কোনো বা আমরা 8 থেকে 10 জন মেন্টর আছি, আপনি এনিওয়ান যে কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারেন কোনো পরামর্শের বিষয়, নট ফর ভর্তি নেই, কোনো ভর্তি হতে হবে তা না। আপনি যদি কোনো পরামর্শ লাগে, কোনো মানে কিছু জানতে চান, আপনি আমাদের যে কোনো কাউকে নক করতে পারেন, আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা দিব। আর যদি চান যে আমরা জেনেছি যেহেতু পার্টে পাস করেছি, এখানে পার্ট বিটাও দেখতে চাচ্ছি কেমন হয় বা আমাদের কতটুকু হেল্প করতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। যেহেতু আমি পার্ট বি এর মেন্টর, তো পার্ট বি সম্পর্কে একটা আইডিয়া দিলাম। এবং হচ্ছে আমাদের যে লেকচার সিরিজের সাথে যে আপডেটেড যে ম্যাটেরিয়াল গুলা থাকবে, যেমন হচ্ছে আমাদের রিকল গুলা থাকবে, লাস্ট আপডেটেড রিকলস থাকে। তারপর হচ্ছে হ্যান্ডসনের যেটা ব্যবস্থা, আলাদা কোনো হ্যান্ডসন আমাদের যদি চান করাতে পারবো, বাট দরকার হয় না, বিকজ আমরা স্কিল পার্টির সাথে একদম ফুল ডেমনস্ট্রেশন করে থাকি। মনে করেন হিস্ট্রি স্টেশন ফুল ডেমনস্ট্রেশন থাকবে,
যেভাবে একজন এক্সামিনার থাকবে, একজন অবজারভার থাকে, একজন পেশেন্ট থাকে, তো সেভাবে আপনাদেরকে ডেমনস্ট্রেশন করে দেখানো হবে। সাথে এক্সাম প্রসিডিউর, যেমন ক্যাথেটার, সে ধরনের সব ডামির ব্যবস্থা করা আছে, ক্যাথেটার, সুচারিং, এগুলো থাকবে। তারপর হচ্ছে যে এক্সামিনেশন পার্টে, যেমন থাইরয়েড এক্সামিনেশন, এরকম করে একদম রিয়েল টাইম ডেমনস্ট্রেশন করে আজকে দেখানো হবে। তো আপনার আলাদা করে হ্যান্ডস অন হয়তো দরকার হবেও না। আর এই কোর্সের মধ্যে আসলে হ্যান্ডস অন, মক এবং যে রেগুলার ক্লাস সবই আপনি এক কোর্সের মধ্যে পেয়ে যাবেন। তো যদি আপনারা যোগাযোগ মানে পারবি সম্পর্কে কিছু জানতে চান, তাহলে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। এবং সবাইকে আবারও ধন্যবাদ এবং হচ্ছে যে শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটা পরীক্ষা, আসলে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে পাশ করার জন্য আর কি। তো কিছুদিন আপনারা রিল্যাক্স করে, যেহেতু একটা বড় পরীক্ষা দিয়েছেন, দেন আপনারা আসলে পার্ট বি এর প্ল্যান করতে পারেন, এটা আমার পরামর্শ। তো কারো কোনো কোয়েশ্চেন আছে পার্ট বি সম্পর্কে, যদি থাকে বলতে পারেন। পার্ট বির মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম, মানে টোটাল কত? প্রত্যেকটা স্টেশন 20 মার্কস করে থাকবে, 10 মিনিটের পরীক্ষা, 20 নাম্বার। সো নলেজে হচ্ছে আপনার কত বলেন, 8টা স্টেশন, 8 গুণে 16, 160 মার্কস হচ্ছে নলেজে। আর স্কিল পার্ট থাকবে হচ্ছে আপনার 9টা, 9টা মানে 9 দুগুণে কত হয় বলেন, 18, তাই 180। সো 160 আর এদিকে 180, 330, 340। 340, হ্যাঁ টোটাল 160, 340 তাহলে। হ্যাঁ টোটাল 340 মার্ক থাকে। এবং হচ্ছে পাস মার্ক যদি বলেন এভারেজ কত, বা এটা আলাদা করে ভাগ করা হয়, যেমন যে নলেজে 160, 140-এর মধ্যে দেখা যায় যে নলেজে হচ্ছে আপনার ইয়া পেতে হয়, সরি 160 এর মধ্যে দেখা যায় যে 115-20 এরকম পাইলেই পাস। 15-20 এর মধ্যেই থাকে ইউজুয়ালি আর কি কাট মার্ক, অথবা 12 অথবা 15 অথবা 20 এর মধ্যেই, মানে 20-এর উপরে আসলে কাট মার্ক ওঠে নাই, বা 118, 117 এরকম থাকে। আর স্কিলের মধ্যে 180-এর মধ্যে আপনাকে পাইতে হবে, ওখানে একটু বেশি, ওখানে 125 থেকে 130। বোঝা গেছে? এটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা আমার পার্টের মধ্যে সেম, একটু ভ্যারি করে, কোয়েশ্চেন ওয়াইজ ভ্যারি করে, প্লাস ওদের কিছু ক্রাইটেরিয়া থাকে। তবে এভারেজ যেটা বললাম আপনাকে, 160-এর মধ্যে পাইতে হয় 100, মানে 15 থেকে 20, আর ওদিকে হচ্ছে 125 থেকে 130 স্কিল পার্টে। মানে বুঝা দুইটা গেছে? পার্টে আলাদা আলাদা ভাবে পাস করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আলাদা জি, আলাদা করে পাস করতে হবে, এটা আলাদা করে পাস করে। নলেজ দেখা যায় বেশিরভাগ যে প্রবলেমটা হয়, এটা একটু বলে রাখি, আমাদের যে নলেজ খুব সবার খুব ভালো থাকে, নলেজ পার্টি সবাই পাস করে, কিন্তু স্কিল পার্টি একটু ঝামেলা হয়। দেখা যায় প্রপার প্র্যাকটিসের অভাবে স্কিল পার্টি একটু খারাপ হয়, সব অনেকেরই, মানে অনেকের বলতে প্রপারলি যদি প্র্যাকটিস না করে, হয়তো পড়লাম বাট নট প্র্যাকটিস করলাম না এক্সামিনারের সামনে, বা আমাদের কারোর সামনে প্র্যাকটিস না করলে ওখানে একটু ভুল হওয়ার চান্স থাকে। মানে আমরা যেরকম ওই যে অসপি দেই ওরকম, হ্যাঁ মানে একজন হ্যাঁ, এক্সামিনার থাকে এগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট ওয়ান টাইপ অস কি বলতে গেলে অসপি আর কি, অথবা আইওই বলতে পারি, এফসিপিএস আছে আইওই, ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন। মানে এখানে আপনার সাথে কথা অসপিতে কি হয়, আমাদের কোনো টিচার কিন্তু সামনে থাকে না, তাই না, জাস্ট খাতা কলম থাকে বা পেশেন্ট থাকে, যে সেখানে কিছু ইয়া থাকবে। কিন্তু এখানে আপনার প্রত্যেকটা স্টেশনে একজন আপনার এক্সামিনার থাকবে, সাথে একজন অবজারভার, জাস্ট অবজার্ভ করবেন। আর যেগুলোতে পেশেন্ট দরকার হয়, যেমন হিস্ট্রি, তারপর এক্সামিনেশন, তারপর কমিউনিকেশন পেশেন্টের সাথে, তারপর প্রসিডিউর, এইসব জায়গায় পেশেন্ট যেখানে থাকবে সেখানে পেশেন্ট থাকবে, এক্সামিনার থাকবে, দুজন থাকতে পারে, একজন লেভেল এক্সামিনার, একজন হচ্ছে মেইন এক্সামিনার, এবং হচ্ছে একজন অবজারভার থেকে, যার কাছে পরীক্ষাটা কিভাবে কন্ডাক্ট হচ্ছে, এখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা, ওরা ওদের ভুল ত্রুটিগুলো মানে দেখার জন্য একজন অবজারভার রাখে আর কি, প্রত্যেক স্টেশনেই থাকে। তবে আপনি হয়তো সবগুলোতে গিয়ে পাবেন না, কোনো কোনো জায়গায় দেখবেন একজন অবজারভার জাস্ট বসে আছে, তার কোনো কাজ নাই, সে জাস্ট বসে থাকে। পরীক্ষার মার্কিং এও তার কোনো কাজ নেই, কিছুতেই কোনো কাজ নেই, জাস্ট রয়্যাল ক্লাস তাকে সেট করছে, পরীক্ষাটা কিভাবে কন্ডাক্ট হচ্ছে, প্রপারলি হচ্ছে কিনা, কোনো কিছু ভুল হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য। তো বেশি এক্সামিনার থাকলে ঘাবড়ানোর কিছু নাই, মার্কিং দিবে একজন মানে নলেজ পার্টে, কিন্তু আরো দুজন থাকে ওরা অবজারভার। আর স্কিল পার্টে তো থাকবে পেশেন্ট, একজন লেভেল এক্সামিনার, একজন হচ্ছে যে আপনার ডক্টর এক্সামিনার থাকবে। বুঝা গেছে? লেমেন এক্সামিনেরটা একটু ডিটেলস বলেন। লেভেলটা মেইনলি লেমেন হ্যাঁ হিস্ট্রি টেকিং পার্টে, যে আপনি যখন রোগীর থেকে হিস্ট্রি নিবেন, তখন আপনি কোনো মানে মেডিকেল টার্ম ইউজ করছেন কিনা, অথবা কমিউনিকেশন পার্টের বিষয়ে মেডিকেল পার্সন। হ্যাঁ, না সে মেডিকেল পার্সন না, না সে মেডিকেল পার্সনই না, সে একদম নর্মাল, মনে করেন সে এমনি টিচার, অন্য কিছু, মেডিকেল রিলেটেড কেউ না। মানে জাস্ট আমি আমার মেডিকেল টার্ম গুলা তাকে একজন লেমেনকে যেভাবে বুঝাতে হয় সেটা বুঝাতে পারছেন না। হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝাতে পারেন, কিন্তু দেখা যায় আপনি লেমন টার্মের জায়গায় আপনি অ্যাবডোমেন বলছেন, নট কি বলে আমরা যেটা বলি তাই না, টামি বলতে হবে রুগীকে, টামি বলতে হবে না, আমি ভুলে অ্যাবডোমেন বলছি, সেটা কিন্তু নেগেটিভ মার্কিং হবে, মার্কিং কাটা যাবে।
রোগীর সাথে যখন কমিউনিকেট করবে তখন আপনি জাস্ট লেমেন টার্মে যেভাবে বুঝাইতে হয় রোগীকে বলতে হবে টামি নট অ্যাবডোমেন, এরকম করে ওই টার্মগুলো ওভাবে বলতে হবে। তারপর আপনি হেমোরেজ বলতে পারবেন না, বলবেন যে ব্লিডিং। জি তারপর হচ্ছে যে আপু, আপনি thank you. হিমোগ্লোবিন না বলে বলবেন যে ব্লাড লেভেল। এরকম ভাবে একটু নর্মাল টার্মে বোঝানো। ওইখানে আপনি যদি মেডিকেল টার্ম ইউজ করলে আপনার নাম্বার কাটা যাবে, এটা হচ্ছে মেইন কথা। লেমেন মানে ওইটাই আমি ভুলতে ট্রেনিং থাকি, আমি যার কাছ থেকে হিস্ট্রি নিচ্ছি অথবা যার সাথে আমি হিস্ট্রি। কমিউনিকেট করতেছি, পার্সন টু হ্যাঁ পার্সন কমিউনিকেট করতেছি, সে হ্যাঁ, থাকবে লেমিন। তার সাথে আমি কোনো মেডিকেল টার্ম ইউজ করতে পারবো না। যদি মেডিকেল না টার্ম না ইউজ না, করি তাহলে আমার নেগেটিভ মার্কিং। মার্কিং হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে কোন স্টেশনে লাগবে, একটা হচ্ছে হিস্ট্রি টেকিং, এক্সামিনেশন, কমিউনিকেশন উইথ দ্য পেশেন্ট, এই তিনটা জায়গায় আপনার এটা লাগবে। যখন জি আপু। রোগীর সাথে কমিউনিকেট করতে গেলেই লাগবে। আর যখন আপনি স্যারের সাথে কমিউনিকেট করবেন এক্সামিনের সাথে, তখন আপনি মেডিকেল টার্ম ফুল ইউজ করতে পারবেন, সমস্যা নাই। কারণ আপা ওই সমস্যা। এ কোন স্টেশন গুলাতে খারাপ হয় বেশি একটু বলেন তো। আচ্ছা, ওভারঅল স্কিল পার্টে খারাপ না, নলেজ পার্টের মধ্যে অ্যানাটমি অনেকে খারাপ হচ্ছে, যেটা শুনলাম। অ্যানাটমিতে যে প্রবলেম গুলো হয়, নতুন নতুন কিছু পিকচার দেওয়া থাকে অনেক সময়, বা একটু কিছু সেন্টার যেটা হয় ল্যামিনেটিং করে বড় পেপারে দেওয়া হয় ছবিগুলা। তা আমরা ছোট দেখে অভ্যস্ত না। ইউজুয়ালি যেটা হয় মানে ম্যাক্সিমাম সেন্টারে যেটা হয়, এটা হচ্ছে ল্যামিনেটিং ফর্মে টেবিলে আপনাকে দেওয়া হয়, আপনি জাস্ট দেখে কোশ্চেন বলবে, আইডেন্টিফাই করবেন, বলবেন আইডেন্টিফাইং পয়েন্টস এইভাবে বলবেন। কিন্তু কিছু কিছু জায়গায় যেটা হয়, একদম ওরা সামনে না দিয়ে এটা ইয়াতে টানায় দেয়, দেয়ালে টানায় দেয় একটা বড় ছবি। তো বড় ছবি দিয়ে আইডেন্টিফাই করতে যদিও ভাবি সহজ, কিন্তু সহজ না, একটু প্যাচ লেগে যায় অনেক সময়, বিশেষ করে থাইয়ের যে ক্রস সেকশন যখন দেওয়া থাকে, তারপর মিডিয়াস্টিনাম, তারপর হচ্ছে আপনার ক্রেনিয়াল ক্যাভিটির ছবি, এগুলো একটু অনেক সময় ঝামেলা হতে পারে। তো দেখা যায় অ্যানাটমি অনেকে খারাপ হয়, এটা চেকটা। প্যাথোলজি ক্রিটিক্যাল কেয়ারে কখনোই খারাপ হয় না, শুধু অ্যানাটমিতে পিকচার আইডেন্টিফিকেশনের জন্য অনেক সময় কিছু নাম্বার কাটা যায়। এটা কিছু কিছু খুবই পার্সেন্টেজ কম, কিন্তু আমি এক্সপিরিয়েন্স থেকে বললাম, আমি তাদেরকে শুনছি আর কি। আর ম্যাক্সিমাম খারাপ স্কিল পার্টে, কারণ আমরা কমিউনিকেশন অথবা হচ্ছে যে প্রসিডিওর অথবা যেটা হয় রোগীর যে এক্সামিন করা, ফিজিক্যাল এক্সামিনেশন, এই জিনিসগুলো আমরা আসলে ওভাবে প্র্যাকটিস করে যাই না, হয়তো পড়ে যাচ্ছে না প্র্যাকটিস। ওই প্র্যাকটিসের অভাবে খারাপ হয়। আমি হ্যান্ড ওয়াশ করতে ভুলে গেলাম, আমি গ্রিটিংস করতে ভুলে গেলাম, আমি ওনাকে পেইন আছে কিনা জিজ্ঞেস করতে ভুলে গেলাম। তো এইগুলা এই জাস্ট ছোট ছোট পয়েন্ট, হয়তো পুরোটাই করছি কিন্তু পেইন আছে কিনা জিজ্ঞেস করি নাই। অথবা হচ্ছে যে রোগীর সাথে এগুলা কি মানে ডামির উপরে? না, ডামি রিয়েল পেশেন্ট থাকে, পেশেন্ট রিয়েল বাট সিমটম ইজ নট রিয়েল, সিমটমটা ইয়া করা হয় আর কি, সিমুলেটেড বা আর আপু প্যাথোলজি সিমুলেটেড আপু পেশেন্ট। আপনারা আমাদেরকে পার্ট বি তে যেগুলা পড়ান, বা পার্ট বি তে হচ্ছে যেটা আপনার পার্ট বি তে আপনাদের যেটা ছিল, মানে পার্ট বি তে এই যে একজন এক্সামিনার, একজন লেমেন, তারপর হচ্ছে যে এই জিনিসগুলা, মানে আপনি যখন পার্ট বি দেখাবেন স্কিলের পার্ট গুলা, আপনি কি ওই এনভায়রনমেন্টটা কি আপনারা ওইরকম করে ক্রিয়েট করেন কিনা? আমি সেটাই বলছি, আমরা সেই নাহিদ আপু, ধন্যবাদ আপনাকে। তো আমি হচ্ছে সেই আমরা সেই মানে রিয়েল যে সিচুয়েশনটা আমরা এখানে সিমুলেট করি, যেমন একজন এক্সামিনার থাকবে, একজন অবজারভার থাকবে, একজন পেশেন্ট থাকবে, রিয়েল পরীক্ষা যেভাবে হয় আপনাকে সেই সিচুয়েশনটা ক্রিয়েট করে দেওয়া হয় ফর প্র্যাকটিস, যাতে করে আপনি রিয়েল এক্সামে গিয়ে ভয় না পান। এটা হচ্ছে এখানকার বেস্ট অ্যাডভান্টেজ আর কি, যেটা বললাম আমি তো প্রথমে বলছি, এই আর সবচেয়ে ভালো কয় অ্যাডভান্টেজ হচ্ছে। মিনিট করে আর কি ওটা হয়, মানে আচ্ছা, প্রত্যেকটা স্কিল পার্টটা? আচ্ছা, স্কিল পার্ট গুলো বলি। স্কিল পার্ট গুলো প্রথমত আপনি কোয়েশ্চেনটা পড়তে আপনাকে 1 মিনিট সময় দেবে বাইরে, বেল বাজবে, আপনি ঢুকবেন, ঢুকার পর আপনি 9 মিনিট সময় পাবেন। সেই 9 মিনিটের মধ্যে 6 মিনিট হচ্ছে হচ্ছে যে পেশেন্টের সাথে আপনার ডিলিংস, আইদার হিস্ট্রি অথবা কমিউনিকেশন অথবা এক্সামিনেশন, যাই করেন আপনি 6 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। 6 মিনিট পরে আপনার আবার একটা বেল বাজবে, আপনাকে তখন এক্সামিনার আপনাকে ডাকবে, কাম হেয়ার, আপনি আসছেন। মানে মনে করেন আপনি হিস্ট্রিটা দাঁড়িয়ে নিলেন বা কমিউনিকেশনটা বসে বলতে পারবেন, বাট হিস্ট্রি বা এক্সামিনেশন আমরা একটু দাঁড়িয়ে করি। এরপর আপনাকে এক্সামিনের টেবিলে রাখবে, টেবিলে আপনি বসছেন, বসার পরে বাকি 3 মিনিট ক্রস কোশ্চেন, মানে বলবে টেল মি ইউর ফাইন্ডিংস, অথবা টেল মি দ্য কেস সামারি, অথবা তার কেস সামারি শর্টে, জাস্ট শর্টে বলতে হবে, 3 থেকে 4 লাইনে বলতে হবে, জাস্ট পজিটিভ ফাইন্ডিং গুলো বলার পর এরপর আমাদের কোশ্চেন থাকবে, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস, বা হোয়াট ইনভেস্টিগেশন উইল গিভ ইন দিস পেশেন্ট, এরকম ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট রিলেটেড 3 থেকে 4টা কোয়েশ্চেন থাকবে। এটা 3 মিনিটের মধ্যে প্রেজেন্টেশন উইথ ক্রস কোয়েশ্চেন। তো এই জন্য আপনি প্রেজেন্টেশন ডিটেলস বলতে যাবেন না, জাস্ট 3 থেকে 4 লাইনে বলতে হবে পজিটিভ ফাইন্ডিং গুলো। বোঝা গেছে? এরপরে কোয়েশ্চেন গুলো যদি আপনি বলতে না পারেন তাহলে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে, কিছুটা কম পাবেন। তো ওনার কোয়েশ্চেন ইউজুয়ালি 3 থেকে 4টা কোয়েশ্চেন থাকে, এগুলো বলতে পারলে ফুল মার্কস। বোঝা গেছে? জি। তো আর সবকিছু প্যাথোলজি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনও কি মানে কি, মানে কোনো ছবি দিবে বা কিছু এরকম? না, প্যাথোলজিতে তো ছবি যদি দেওয়া থাকে এটা আপনার মানে সামনেই ল্যাবরেটরি করা থাকবে ছবি। যখন আমরা ছবি কোয়েশ্চেন মনে করেন আপনার মানে মেইন যে শীটটা তো ইয়ার কাছে, এক্সামিনারের কাছে শীট, মানে কোয়েশ্চেন কাছে আনসার, মানে আপনাকে আপনার কাছে থাকবে, বলে সিনারিও থাকবে, সিনারিও আপনাকে পড়তে দিলে আপনি বাইরে পড়ে আসলেন,
আবার আপনাকে বললো যে would you like to read the question again, যদি আপনার দরকার হয় আপনি বলছেন আবার পড়বেন, আপনাকে আবার দেওয়া হবে, পড়বেন কোয়েশ্চেনটা। এরপর এক্সামিনে আপনাকে হচ্ছে যে কোয়েশ্চেন করা শুরু করে 20টা বা 15টা, যে কটা কোয়েশ্চেন থাকে, উইথ মার্কস 20 টোটাল। তারপর আপনি কোয়েশ্চেন গুলো করতে করতে একটা জায়গায় একটা এমন কোয়েশ্চেন আছে যেখানে ফিগার দরকার হবে, তখন আপনাকে উনি ফিগারটা শো করবে, বোঝা গেছে? যেমন হচ্ছে টিএনএম স্টেজিং মনে করেন, তখন কি বলে একটা ফিগার শো করো যেখানে আপনার টি স্টেজ এন এম একটা ফিগার থাকবে, এখান থেকে বলতে পারবে যে দেখেন এখানে টি কত হবে, দেখেন T2 না T3, এন কত হবে, লিম্ফের একটা দুটো না তিনটা আছে, মানে just মানে ছবিটা দেখায় বললো আর কি। এরকম ছবি দিবে, নট ওরকম বিগ কোনো ছবি না। টিএনএম স্টেজিং একটা ছবি অনেক সময় দেখি যে কার্সিনোমাতে দিতে পারে। আর ক্রিটিক্যাল কেয়ারের ক্ষেত্রে হচ্ছে যে ওই যে ইকুয়েশন গুলা যেটা ছিল, রেসপিরেটরি ইকুয়েশন গুলা বা অ্যাসিড বেস ব্যালেন্সের যে ইকুয়েশন গুলা, সেগুলো ওনার অনেক সময় লিখতে বলে যে ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু বাইকার্বনেট, সেটা আবার ভেঙে কি হয় হাইড্রোজেন প্লাস বাইকার্বনেট, তাই না? এই যে ইকুয়েশন গুলো বাই ডিরেকশনাল ইকুয়েশন অনেক সময় আপনি লিখতে দেবে পরীক্ষার সময়, বা পিএইচ দিয়ে আপনাকে বলতে পারে এটাকে অ্যাসিড, মানে ক্যালকুলেশন দিয়ে বলতে পারে এটা কি অ্যাসিড নাকি মানে বেস, এরকম জাস্ট কিছু ফর্মুলা, এটা আপনি পড়লে বুঝতে পারবেন যে কিছু কিছু ইয়াতে অনেক সময় সেটা লিখতে দেয় যখন দরকার হবে আর কি। আপা ওই স্কিল যে স্টেশন গুলো আছে 9টা, ওর মধ্যে মানে বেশি কঠিন স্টেশন আর বেশি মানে যে খারাপ করে কোন স্টেশন গুলো একটু বলেন না? 9টা, আচ্ছা স্কিলের মধ্যে হিস্ট্রি কিন্তু সোজা, তাই না? হিস্ট্রি আমরা নিতে পারি, খুব একটা প্রবলেম হয় না। এক্সামিনেশনে গিয়ে একটু প্রবলেম হয় আর প্রসিডিউরে প্রবলেম হয়। এক্সামিনেশনে প্রবলেম হচ্ছে স্টেপ গুলো আমরা অনেক সময় ভুলে যাই, বা ওই বললাম না যেটা আমরা মানে হ্যান্ড ওয়াশ করি না, আমরা হচ্ছে যে পেশেন্টের সাথে গ্রিটিংস ঠিক মতো জিজ্ঞেস করি না, অথবা হচ্ছে যে পেশেন্টের পেইন আছে কিনা সেটা জিজ্ঞেস করি না, বা প্রপার ওনার যে প্রাইভেসি মেনটেন করি না, এগুলো একটু আর কি খেয়াল রাখতে হবে। আর স্টেপ গুলো মনে রাখতে হবে, এটা হচ্ছে এক্সামিনেশন। তো হিস্ট্রি এক্সামিনেশনে কোনো একটা প্রবলেম হয় না, প্রবলেম মেনলি প্রসিডিউরে, যেমন ক্যাথেটারাইজেশন, তারপর ইনসিশন ড্রেনেজ অফ অ্যাবসেস, তারপর সুচারিং, এগুলো তো বই সবই নোটে সবই আছে, কিন্তু প্র্যাকটিস যে করা, দেখা যায় ইনস্ট্রুমেন্ট আমরা উল্টাপাল্টা নিচ্ছি, তাড়াহুড়ো থেকে টেনশন উল্টাপাল্টা ইনস্ট্রুমেন্ট নিচ্ছি, বা প্রপার নিচ্ছি, বা এক্সামিনে খুব অনেক সময় ক্রিয়া করে, এইগুলো একটা প্রবলেম হয়। গ্লাভস চেঞ্জ করা, ক্যাথেটার দেখা 2বার গ্লাভস চেঞ্জ করতে হয়, জেলি নিতে হয়, তারপর হচ্ছে আবার কোয়েশ্চেন করতে হয়, এইখানে একটু প্যাচ লেগে যায় যদি আমরা প্রপারলি প্র্যাকটিস না করি। আর কমিউনিকেশনের প্রবলেম যে রোগীর সাথে ইজি, কিন্তু যে কমিউনিকেশন থাকে উইথ দ্য কনসালটেন্ট, সেখানে যে প্রবলেমটা হয়, সেখানে আসলে আমরা দুইটা করে এক করে ফেলি, কনসালটেন্টের সাথে একটু অন্যভাবে কথা বলতে বলতে অন্যভাবে বলতে জাস্ট একটু বেশি ফর্মালি কথা বলতে হবে আর কি, এটা খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় সমস্যা এখানে আমি বলি সেটা হচ্ছে যে আপনাকে 10 পাতার বা 12 পাতার একটা সিনারিও দেওয়া হবে, আপনি 9 মিনিটে সেটা পড়বেন পুরোটা, তো একটু পড়াটা একটু ডিফিকাল্ট যে ওই 9 মিনিটে এতগুলা পড়া। দেখা যায় আপনাকে কি কোয়েশ্চেন করতে করতে একটা জিজ্ঞেস করতে হিমোগ্লোবিন লেভেল কত ছিল আপনি খেয়াল করেন নাই, কিন্তু আপনাকে কোনোভাবেই মিথ্যা কথা বলা যাবে না, মানে ফলস একটা ওনার কিন্তু শীটটা আছে, তাই না? হিমোগ্লোবিন মার্কার 13.4, তা আপনি সেটা খেয়াল করেন না, আপনাকে যদি জিজ্ঞেস করো হোয়াট ওয়াজ দ্য পেশেন্ট হিমোগ্লোবিন লেভেল, আপনি সেটা বললেন 12.4, তখন কিন্তু উনি আপনাকে ধরবে, ভাববে যে আপনি মিসকন্ডাক্ট করছেন বা মিথ্যা বলছেন, সেক্ষেত্রে আপনাকে পাস করাবে না। কিন্তু যদি আপনি মানে ভুলে গেছেন বা দেখেন না, বলবেন যে সরি, I did not look at the hemoglobin level after the phone call. I will look at the hemoglobin level and will tell you. এভাবে আপনি বুঝায় বলতে পারেন যে আমি দেখবো, কল শেষে দেখে আপনাকে আবার জানাবো, মানে ফর্মালি আমরা যেটা করি আর কি, কিন্তু মিথ্যা কোনোভাবে বলা যাবে না, এটা হচ্ছে মেইন ইয়ে আর কি এখানে। তো অনেক ইনফরমেশন থাকে, হিমোগ্লোবিন লেভেল জিজ্ঞেস করতে পারে, ক্রিয়েটিনিন লেভেল জিজ্ঞেস করতে পারে, দেখা যাবে পেশেন্ট দেখা যায় কোন তারিখে অপারেশনটা হয়েছিল আমরা নোটিস করি না, এইসব কিছু বেসিক কিছু জিনিস মানে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে আশা করি। জিজ্ঞেস করে কিন্তু কখনো মিথ্যা কথা বলা যাবে না, সবসময় যেটা দেখছেন বলবেন, না দেখলে বলবেন সরি স্যার, আই ডিড নট হ্যাভ দিস অ্যান্সার, আই হ্যাভ নট, যেভাবে আপনি বলেন আর কি, I did not recall this answer this time, and after the phone call I will see and tell you. এইভাবে আপনি ওনাকে বলবেন, তখন উনি ভাববে যে আপনি অনেস্ট এবং আপনি যেটা সত্যি সেটাই আপনি বলছেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে কমিউনিকেশন মেইন প্রবলেম, মানে ভুলগুলো এইসব জায়গায় হয় আর কি। আর পেশেন্টের সাথে খুব একটা প্রবলেম হয় না, শুধু একটাই কথা, লেমেন টার্ম ইউজ করতে হবে ডিউরিং পেশেন্ট কমিউনিকেশন, ওইটা খেয়াল রাখতে হবে। এটা তো মনে পার্ট বি তো 2 দিন হয় পরীক্ষা, একদিন হচ্ছে নলেজ, একদিন স্কিল না নাকি? না না, একসাথে 2 দিন না, একসাথেই হয়, একই সাথে 4 ঘন্টার একটা পরীক্ষা হয়। নলেজ স্কিল স্টেশন মিক্স করা থাকে, কারণ মানে আপনি 20 জন একসাথে আপনি রাউন্ডে ঘুরবেন অফ স্পিড মতো, তাই না? তো কারো ভাগ্যে আগে নলেজ আগে পড়ে, কারো ভাগ্যে আগে হচ্ছে যে স্কিল আগে পড়ে, মানে এরকম। 4 ঘন্টা কন্টিনিউয়াস পরীক্ষা দিব, মাঝখানে কোনো গ্যাপ নাই? না গ্যাপ নাই, ওই যে আপনার রেস্ট থাকবে 3 থেকে 4টা রেস্ট থাকবে, এছাড়া আপনার কোনো গ্যাপ নাই।
মানে আপনি চিন্তা করেন আপনার হচ্ছে টোটাল কয়টা 9টা 17টা স্টেশন না, 17টা স্টেশন আবার 3টে রেস্টুরেন্ট মনে করেন মানে 200 মিনিট মানে কত অলমোস্ট 3.5 ঘন্টা আর কি। এটা কোনো ও ভাইবা আচ্ছা। হয় নাকি? ভাইবা হয়? জি ভাই, ভাইবা না, ওইটাই হচ্ছে ভাইবা বলতে কি যেটা বললাম এটা একটা প্রায়োরিটি। ওটার এক্সামিনেশনের মতো আর কি। এক্সামিনার আপনার সামনে থাকবে, আপনি টেবিলের এই পাশে থাকবেন, এর মধ্যে আপনার কোশ্চেন আনসার সেশন প্রসিডিউর সব হয়ে যাবে একসাথে। সব লেভেলিং আপা করা ওই থাকে? রিসোর্স আর ম্যাটেরিয়াল গুলো ভাইবা একটু নাই। বলেন না, কি কি পড়তে হবে? কোনটা? রিসোর্স ম্যাটেরিয়াল মানে কি কি পড়তে হবে, কি কি বই পড়তে হবে? রিসোর্স অনেক রিসোর্সই আছে, সবই সবই আসলে অলমোস্ট একই রকম রিসোর্স। যেমন হচ্ছে যে সবাই যেটা আমরা সালা ইয়াগুলা ফলো করি, তারপর সালা যে নোট গুলা ফলো করি নলেজের জন্য, স্কিলের জন্য, তারপর বাদির নোট আছে, তারপর আমাদের আমাদের জেনেসিসেও আমাদের হচ্ছে যে আপডেটেড ম্যাটেরিয়াল সহ হচ্ছে সব নোট আছে, নলেজ আছে, স্কিলের। তারপর এটা এটা ছাড়া আইএমজি একাডেমি আছে, বিভিন্ন মানে যারা আসলে মানে চা করতেছে সবাই আসলে মানে সবার কাছে আর কি যে রিসোর্স গুলো আছে। এবং সব রিসোর্স অলমোস্ট ইকুয়াল, আপনি যার থেকে নিলেন রিসোর্স অলমোস্ট ইকুয়াল। মেইন মানে ইয়াটাই হচ্ছে প্র্যাকটিস। এখানে আপনাকে পড়েন যাই করেন, কিন্তু 2-3 দিন মিলে প্র্যাকটিস করতে হবে। এবং হচ্ছে এক্সামিনার অবজারভার রিয়েল সিচুয়েশন ক্রিয়েট করে আপনি যদি পড়তে পারেন, তখন আপনার এক্সাম হলের যে ভয়টা কেটে যাবে এবং আপনি মানে রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবেন। এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন। এইটার আরেকটা জিনিস বলে রাখি, এখানে কোয়েশ্চেন অলমোস্ট জানা থাকে। আমি জানি আপনার প্যাথোলজিতে মনে করেন 20টা স্টেশন পড়তে হবে, আপনার 20টা একটু বেশি পড়তে হবে, 35টা স্টেশন থাকে পড়ার জন্য আর কি। এর মধ্যে মনে করেন আপনি 2টা স্টেশন আপনার আসবে কমন, তো আপনি জানেন কোয়েশ্চেন অলমোস্ট সেমই থাকে। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় একটা বা দুইটা কোয়েশ্চেন নতুন করতে পারে, তো একটা দুইটা কোয়েশ্চেনের জন্য ফেল হয় না, এটা হচ্ছে মেইন কথা আর কি। আপনি যদি পারেন দেখা যাবে আপনি 20-এর মধ্যে 15-18 এমনি পাবেন। একটা দুইটা কোয়েশ্চেন না পারলে ওটা প্রবলেম হয় না। তো কিন্তু আমরা স্টেশন জানা, কিন্তু সেই জানার মধ্যে প্র্যাকটিসের কারণে ওখানে গিয়ে ভুলে যায়, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু আপনি জানেন যে আপনি এই কোয়েশ্চেনটা এটাই ছিল, এই অ্যান্সারটা হয়তো ভুলে যাবেন পরীক্ষা হলে। এই জন্য কোয়েশ্চেন জানা সবই জানা, জাস্ট প্র্যাকটিস এন্ড প্রপার ডেলিভারি, এটা হচ্ছে মেইন শর্ত আর কি পার্ট বি পাস করার জন্য। সব কোশ্চেন কি লেভেলিং করা থাকে? ওগুলা যেগুলা মার্কিংটা থাকে আপনি দেখতে পাবেন না, হ্যাঁ লেভেলিং অবশ্যই থাকে, কোনটা 0.5 কোশ্চেন 0.25 1 2 এরকম মার্কিং কোশ্চেন অবশ্যই থাকবে। কোশ্চেন বাট সব সেটা লেভেলিং করা থাকে? লেভেলিং না মুখে বলে হ্যাঁ কোশ্চেন? লেভেলিং প্রশ্ন মানে কি, মার্কিং তো ওনার কাছে থাকবে, এটা আপনার কাছে থাকবে না। উনি আপনাকে মুখে বলবে, আপনি যেটা শুনে অ্যান্সার দিবেন। কোয়েশ্চেন পেপার ওনারা আপনার মুখে কাছে বলবে থাকবে না, আপনার কোশ্চেন? সামনে থাকবে সিনারিও। কোশ্চেন ওনারা করবে মুখে হ্যাঁ নাকি? কোয়েশ্চেন, হ্যাঁ মুখে 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 মানে আমি বলবো ওনার সামনে একটা শিট থাকবে, সেখানে কোয়েশ্চেন লাগা থাকবে, অ্যান্সার লেখা থাকবে। আপনি কোয়েশ্চেনটা যখন আপনি পারবেন তখন টিক দিবে, না পারলে ক্রস, টিক ক্রস, এইভাবে আপনাকে যাবে। কোয়েশ্চেন অ্যান্সার সবকটাই ওনার হাতে। বা চেক লিস্ট যেটাকে আমরা বলি আর কি, তাই না? অস্পিতে কি থাকে, চেক লিস্ট থাকে না কোয়েশ্চেন অ্যান্সার, আপু কিন্তু ভাইয়া মিনি হচ্ছে অ্যানাটমির কথা বলতে যাচ্ছে, যে অ্যানাটমির যে যে পয়েন্ট গুলো জিজ্ঞেস করে, ওই অ্যানাটমির তো ছবি দেওয়া থাকে, আই থিঙ্ক ছবি দেওয়া হ্যাঁ থাকে সেই ছবির মধ্যে। লেভেলিং থাকবে, হ্যাঁ অবশ্যই লেভেলিং থাকবে। এ বি সি ডি এফ যেরকম মার্কিং থাকবে আপনাকে। ওই কোয়েশ্চেন এক্সামিনের হাতে যে কোয়েশ্চেন থাকবে এখানে লেখা আছে যে আইডেন্টিফাই নাম্বার এ, তখন আপনাকে বলবে যে উনি আইডেন্টিফাই নাম্বার এ, এটাই বলবে। এ রিলেটেড কোয়েশ্চেন শেষ করবে, দেন আপনাকে বলবে নাও ক্যান ইউ আইডেন্টিফাই নাম্বার বি। তারপর বি যখন আইডেন্টিফাই করতে পারলে তখন আপনাকে বি রিলেটেড কোয়েশ্চেন গুলো শেষ করবে, এভাবেই যায় আর কি। অথবা আপনাকে এ বি সি ডি সবগুলো মার্কিং একবার জিজ্ঞেস করতে পারে যে ক্যান ইউ টেল মি দ্য লেভেল মানে নেম অফ দ্য লেভেল এ, দেন বি, দেন সি, কারেক্ট যেটা এটা করবেন। আপু আপনাকে নিয়ে আমরা একটা পার্ট বির ডেমো ক্লাস আয়োজন করব আমাদের এবার যারা পার্টি পাস করেছে তাদের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি আশা করি সময় দিতে পারবো, সমস্যা নাই। তারপরে যদি কোনো কনফিউশন থাকে আমি ক্লিয়ার করে দিব পরবর্তীতে। হ্যাঁ এখন আপু আপু প্রসিডিউরে জেনেসিসে কি কি শুধু মানে ক্লাস ওই যে শুরু ক্যাথেটার হয়েছে যেটা পাবলিক বললেন জন্য? ওটা ছাড়া কি আর কোনটা কিরকম আসে জি, প্রসিডিউর? ধন্যবাদ আপুকে। একটা আপু মানে কোশ্চেন করতে চাচ্ছিলেন। জি ওই যে প্রসিডিউর বললেন না, ক্যাথেটারাইজেশন আর কি আসে, মানে কিরকম কমন কয়েকটা আসে, এনজি আইভি ক্যানুলা এগুলো না না নাকি? এনজি আসে না, আইভি ক্যানুলা এগুলো আসে না, এগুলা খুবই কম, 8 থেকে 10টা প্রসিডিউর, খুবই কম, 8 থেকে 10টা। ও আচ্ছা, এগুলোই তো ডামির উপর তাই তো? হ্যাঁ ডামির উপর, হ্যাঁ এগুলো ডামির উপর, নট রিয়েল পেশেন্ট। মানে পেশেন্ট আমি বলি পেশেন্ট আপনার থাকবে, ক্যাথেটারের মধ্যে পেশেন্ট শুয়ে আছে, পেশেন্ট জেনিটালের উপরে যেটা থাকে ওই ডামির ইয়াটা লাগানো থাকে। ও আচ্ছা। কোয়েশ্চেনের উত্তরগুলো পেশেন্টে দিচ্ছে, কিন্তু জিনিসটা হচ্ছে ডামির উপর করছে। মানে ভাবটা এমন যে আপনি রোগের উপরই করতেছেন আর কি, মানে পেন আছে কিনা জিজ্ঞেস করতে হবে, যে ডামিটা আমরা জিজ্ঞেস করতে পারার কথা না, কিন্তু এখানে যেহেতু রোগীর উপরে সাথে জেনিটালের ওখানে ডামিটা থাকবে, আপনি করবেন বলবেন যে
ইফ ইউ ফিল এনি পেইন প্লিজ লেট মি নো, দেন আই উইল স্টপ দ্য প্রসিডিউর, এরকম ভাবে সবই বলতে হবে আর কি। অ্যাকচুয়ালি ও ডামির উপরে রিয়েল পেশেন্ট আচ্ছা। মনে করে আমাকে সব কোশ্চেন অ্যান্সার দিতে হবে বা কোশ্চেন করতে হবে, এটা হচ্ছে মেইন। জি আপু, থ্যাংক ইউ। রিয়েল পেশেন্টের উপর কোনো ক্যাথেটার, আইভি, ক্যানুলার, সুচের এগুলো কিচ্ছু না, সব ডামির উপরে। আর পেশেন্ট যারা থাকে সবই হচ্ছে এক্সপার্ট অ্যাক্টর বলে এখানে, সিমুলেটেড পেশেন্ট বা এক্সপার্ট অ্যাক্টর, কোনটা রিয়েল পেশেন্ট না, বুঝা গেছে? জি আচ্ছা আপা, ওই স্কিলের জন্য কি কোনো রিসার্চ ম্যাটেরিয়াল আছে স্কিল গুলা শেখার জন্য? হ্যাঁ ওইটাই তো বললাম, সবই আছে। না মানে চালান অন্যান্য অ্যাভেলেবল রিসোর্স দেখলে সবই আছে, পয়েন্ট লেখা থাকবে, কিন্তু আপনি যেগুলো প্র্যাকটিস করার বিষয় আর ওখানে লেখা নাই, তাই না? না মানে এটা ওইটা আপনি ইউটিউবে কোনো চ্যানেল ট্যানেল আছে কিনা? ও আচ্ছা, ইউটিউবে যে গিকি মেডিক্স এর চ্যানেল আছে, গিকি মেডিক্স, GEEKY, গিকি মেডিক্স, বুঝা গেছে? গিকি মেডিক্স, GEEKY, গিকি MEDICKCS, গিকি মেডিক্স এর ভিডিও আছে, সেটা অনেক পুরাতন, সেটা বছরের পর বছর আমরা সেম ভিডিও দেখি, প্রবলেম হয় না, ওটা দেখলে অনেক ক্লিয়ার হয়ে যায়। তবে ওদের সব পয়েন্ট লাগবে না, ওদের একটু অনেক একটু বেশি আগে, তো সেটা মানে প্র্যাকটিস করলে বুঝবেন, সেগুলো কিছু অমিট করতে হয়। তো কারো কোনো কোয়েশ্চেন আছে? থ্যাংক ইউ সবাইকে। আপু জেনেসিসে কি পার্ট বি ক্লাস শুরু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, একটা ব্যাচ অলরেডি চলছে, আবার হ্যাঁ একটা ব্যাচ অলরেডি শেষের দিকে আর কি। তো আপনার যদি আবার পারবি, একটু তো রিল্যাক্স করবেন কিছুদিন, তাই না? রিল্যাক্স করার পরে যদি মনে হয় আমরা পারবি শুরু করবো, তো আগে প্ল্যান সেট করেন কবে আপনারা পরীক্ষা দিবেন, সে প্ল্যান সেট করে দেন, যদি চান অ্যাডমিশন হতে পারবেন, কোনো সমস্যা নেই। সেভাবে যদি আমরা নতুন করে আসতে চান, আমি যতটুকু জানি আমাদের রিসেন্ট এবার যারা পার্টি পাস করেছে তাদের জন্য রিসেন্ট একটা ব্যাচ শুরু হবে আমাদের খুব শীঘ্রই, আমি আপনি যতটুকু জানি। হ্যাঁ হ্যাঁ, আপু তো বললেনই সেটাই, আপনি তাহলে পার্ট একটু বিও কি ওই যে পার্টের মতোই 3 বার পরীক্ষা হয় এটা বছরে? না না, এটা আরো অনেক বেশি হয়, নট 3 বার, এর ফিক্স কিছু নাই। এক একটা দেশে এক এক সময় পরীক্ষা হবে, একটা RCS এক এক সময় পরীক্ষা হয়, দেখা জানুয়ারিতে দেখা যায় যে কুয়ালালামপুরের পরীক্ষাগুলো জানুয়ারিতে হয়, আর অগস্ট সেপ্টেম্বরের দিকে হয়। ইন্ডিয়ার পরীক্ষাগুলো এপ্রিলে হয়, জুনে হয়। তারপর হচ্ছে যে এরকম বিভিন্ন দেশের পরীক্ষা বিভিন্ন টাইমে হয়, বিভিন্ন রয়্যাল কলেজের পরীক্ষা বিভিন্ন টাইমে হয়, তো সারা বছর ধরেই পরীক্ষা চলে, ও এটা হচ্ছে মানে হচ্ছে এটা ফেজের সারা মতো ফিক্স বছর। না? না না, এটা ফিক্স সারা বছরই কোনো না কোনো সেন্টারে পরীক্ষা চলতেই থাকে। তো আপনি যখন সুবিধা মনে করবেন, যে সেন্টার সুবিধা মনে করবেন, সেইখানে সেভাবে দেখবেন। কোন রয়্যাল কলেজ আপনি যে মনে করেন আমি রয়্যাল কলেজ এডিনবার্গ দিব, সেটা সেটা টাইম দেন আপনি খেয়াল করবেন। তারপর আপনি কেএলএ দিবেন, তো কেএলএ টাইমটা কখন আসে তো খেয়াল করবেন, এইভাবে আর কি আপনি সেন্টার আপু ফিক্স কোন করবেন। সেন্টারে পাস হয় বেশি? সবই তো অলমোস্ট ইকুয়াল, কিন্তু আমাদের দেশীয় যে এক্সপিরিয়েন্স হিসেবে কেএল ভালো, এটা হচ্ছে মেইন কথা। আমাদের দেশীয় যে এক্সপিরিয়েন্স, কুয়ালালামপুর, পেনাং, মালয়েশিয়ার যে সেন্টার গুলা, এগুলো যেগুলো ডেটটা আসলে না, এগুলো আমাদের দেশে যারা পরীক্ষা দেয় সবাই বলে যে কম্পারেটিভলি বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যায় হচ্ছে যে কুয়ালালামপুর, পেনাং এগুলোতে, মানে মালয়েশিয়া সেন্টার গুলাতে। কিন্তু এছাড়াও ইন্ডিয়া দিয়ে অনেকেই পাস, আমি ইন্ডিয়া দিয়ে পাস করে, ইন্ডিয়া দিয়েও পাস করে, খারাপ হলে যে কোনো জায়গায় হতে পারে, ভালো হলে যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু ওভারঅল যে একটা পজিটিভ ইমপ্রেশন হচ্ছে যে মালয়েশিয়ার সেন্টার গুলোর মধ্যে। এটা হচ্ছে আমাদের নিজেদের দেশের আর কি, নিজেদের এক্সপিরিয়েন্স। যারা সবাই পরীক্ষা দিচ্ছে ওরাই সে বলে আর কি যে মালয়েশিয়া কম্পারেটিভলি বেটার। বাকিটা আপনাদের মানে চিন্তা ভাবনা, চয়েস, এগুলোর উপর ডিপেন্ড করে। তো খুব একটা আরেকটা কথা, খুব একটা ডিফারেন্স নাই, মালয়েশিয়া দিলে যা হবে ইন্ডিয়ায় খুব একটা পার্থক্য কিন্তু নাই, খুব একটা প্রবলেম হয় না। তারপরে যারা ম্যাক্সিমাম যেহেতু মালয়েশিয়ার কথা বলে, নিশ্চয়ই এটা ভালো হবে, আমি যেহেতু দেই না বলতে পারতেছি না আর কি। তো সেন্টার নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি। আপনারা যদি চান না, মেইনলি ডেট ফিক্স করেন কোন রয়্যাল কলেজ, সেটা সেট করে সেভাবে 6 মাস আগে থেকে প্রিপারেশন নেন, তাহলেই হবে। জি আপু, থ্যাংক ইউ, অনেক কিছু মানে প্রিলিমিনারি জানা গেল, ভবিষ্যতে আরো জানবো। সেটা আমাদের মেন্টর আছে, 8 থেকে 10 জন, সবার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সমস্যাটা জেনেছে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আসছে, সামনেও দিবে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ ডাক্তার মুক্তা আপুকে। এখন আজান হচ্ছে, আমরা 1 মিনিট বিরতি নিয়ে আজানের পরে শুরু করছি।
আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রিয় চিকিৎসক বৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের একটা বিশেষ দিন। আহ, মানে গত পরশু দিন রেজাল্ট হয়েছে, সেই তুলনায় বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো রেজাল্ট জানতে পেরেছি, মনে হয় বরাবরের যে গত এক্সামটা একটু মোটামুটি কঠিন হয়েছে, সবার সাথে কথা বলেই মনে হচ্ছে। আমাদের প্রত্যেকবারই আসলে মেইল দিয়ে দেয় পাশ করার পরেই, কিন্তু এইবার মনে হয় মেইল দেয় নেই। তো সবার এক্সাক্ট নাম্বারটাও সেরকম জানা যাচ্ছে না, কিন্তু ওভারঅল মনে হচ্ছে আগের পরীক্ষাগুলো হচ্ছে এমআরসিএস পার্টিতে পাশের একটু কম। তবু আপনারা অনেক ভালো সফলতার সাথে সেটাকে পার করেছেন, এই জন্য জেনেসিস আউটওয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের উম্মে সালমা মুক্তা আপু আমাদের পার্ট বি প্রিপারেশন নিয়ে সুন্দর করে কথা বললেন। আশা করি যাদের খুব বেশি সমস্যা না হয়, আমরা সবাই মিলে যাতে পার্ট বি এর প্রিপারেশনটা, আমাদের এই নলেজ গুলো যেহেতু পড়া আছে, এই নলেজ পার্টটুকু আমাদের অনেক বেশি হেল্প হবে। আমরা কিন্তু এই পরীক্ষায় অনেক বড় একটা সফলতার স্বাক্ষর রাখতে পারবো যদি আমরা এই প্রিপারেশনটাকে কন্টিনিউ করে যাই। আর যদি ব্যস্ততার কারণে কখনো গ্যাপ হয়ে যায়, আসলে ওটা শুরু করা হয় না অনেক ক্ষেত্রেই। তো সবার প্রতি একই পরামর্শ থাকবে। প্লাস আপনারা জেনেসিসের সাথে ছিলেন, প্রথম থেকে ছিলেন, বিভিন্ন ক্লাস করেছেন, রিকল ক্লাস করেছেন, আমাদের শিট করেছেন। ওভারঅল জেনেসিসের প্রতি কোনো পরামর্শ থাকলে সেটা সবসময়ই আমাদেরকে জানাবেন, আমরা যাতে আরো ভালোভাবে আমাদের মেটেরিয়ালস গুলোকে এনগেজ করে আরো সুন্দরভাবে আমাদের প্রিপারেশনটাকে চালিয়ে যেতে পারি, এবং ডক্টরদের বেনিফিট করাটাই আমাদের মূল লক্ষ্য আসলে। আগে এমআরসিএস এর কোচিং এর যেরকম খরচ হতো বা স্টাডি মেটেরিয়াল গুলো যত বেশি গুছানো ছিল না বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই তুলনায় আমরা এগুলো চেষ্টা করে কিন্তু অনেকটা একটা সহজ পর্যায়ে নিয়ে আসছি। তো আমরা যাতে আরো ভালোভাবে ইয়ে করতে পারি, এই জন্য আপনাদেরও সহযোগিতা দরকার। আপনাদের পরামর্শ থেকে শুরু করে সবকিছুতেই সাপোর্ট দরকার। আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই একটা সেলিব্রেশন প্রোগ্রাম করবো, সেখানে আমরা সবাই মিলে আরো বেশি কিছু আইডিয়া শেয়ার করবো। আর সব মিলেই আমাদের জার্নিটা যাতে আরো স্মুথ হয় এবং শেষ পর্যন্ত যাতে আমরা একসাথে থেকে আমাদের জার্নিটা শেষ করতে পারি, সেই শুভকামনা সকলের প্রতি থাকলো। আমাদের সাথে আমাদের আরেকজন মেন্টর ডক্টর নাহিদা আক্তার নিপা আপু যুক্ত আছেন। আপু, আমাকে শুনতে পাচ্ছেন কি? নিপা আপু শোনা যাচ্ছে? আচ্ছা, নিপা আপু রিসেন্টলি একজন মাদার হয়েছেন, তার একটা ছোট বাবু হয়েছে, এই জন্য হয়তো একটু ব্যস্ত। ওভারঅল আমরা আরো একদিন সবাই মিলে অফলাইনে বসবো ইনশাল্লাহ, সেখানে আপনাদের কিছু আইডিয়া নিব কিভাবে আমাদের বিষয়গুলোকে আরো সুন্দর করা যায়। এবং সাথে সাথে আমাদের একজন মেন্টর থাকবেন, যাতে পার্টি সম্পর্কে কোনো সরাসরি প্রশ্ন থাকলে সেগুলো আরো ডিটেলস মুক্তা আপু বলেছেন, আরো ডিটেলস থাকে সেটা আমরা শুনবো ইনশাল্লাহ। এবং ওভারঅল আমাদের আহ মানে আমাদের সিস্টেমটাকে আরো কিভাবে সুন্দরভাবে করা যায় সেটার জন্য আপনাদের পরামর্শ নিব। এবং আমাদের বছরে একবার তো সেলিব্রেশন হয়, আপনাদের সেলিব্রেশনের দাওয়াত দেওয়া হবে। সব মিলে আমাদের জন্য এগুলো নিয়ে আমরা অনেক বেশি একটা স্মুথ রানওয়েতে যাবো ইনশাল্লাহ। ডক্টর অদিতি আপু একটা পরামর্শ জানিয়েছেন, ইনশাল্লাহ সেটাকে আমরা আমাদের ক্রিস্টাল সাপোর্ট, ডক্টর ক্রিস্টাল সাপোর্ট আছে, যেখানে আমাদের পেমেন্টের ব্যবস্থা আছে অলরেডি। তবুও আমরা আরো সেটাকে কিভাবে স্মুথ করা যায় এবং ডক্টরদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছানো যায়, সেটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা সরাসরি আরেকদিন বসবো। আজকে একটা ইনস্ট্যান্ট ফিলিং শেয়ারিং ছিল, আমরা সময় নিয়ে আপনাদের কাছে শিডিউল নিয়ে আরেকবার বসবো। আশা করি আপনারা জেনেসিসকে ভালোবাসেন এবং এই ভালোবাসাটা শেষ শেষ সময় পর্যন্তই দিয়ে যাবেন, সেই প্রত্যাশাই আমাদের সকলের প্রতি। যদি আর কারো কোনো কথা না থাকে, তাহলে আমাদের প্রোগ্রামটা আমরা এখানে শেষ করতে পারি। তাহলে ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের সাথে। আসসালামু আলাইকুম।